সকালের রোদেলা আকাশটা আজ বেশ পরিষ্কার, কিন্তু আমার মনের ভেতর এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শার্টের বোতাম আটকাচ্ছি আর ভাবছি আজকের দিনটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ড্রয়িং রুম থেকে বাবা আর মায়ের ফিসফাস আওয়াজ কানে আসছে। আমি জানি আলোচনার কেন্দ্রবিন্দু আমি আর আমার বিয়ে। আমি ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসতেই দেখলাম বাবা একটা ফাইল দেখছিলেন, কিন্তু আমার উপস্থিতি টের পেয়ে ফাইলটা বন্ধ করে দিলেন। মা এক কাপ চা হাতে নিয়ে আমার দিকে তাকালেন, চোখে মুখে একরাশ কৌতূহল। তানভীর, তোর সাথে আমাদের কিছু সিরিয়াস কথা আছে। বয়স তো কম হলো না, এবার কি একটা সংসার করার কথা ভাববি না? তোর মা ঠিকই বলছে। আমাদের পরিচিত অনেক ভালো ভালো পরিবার থেকে সম্বন্ধ আসছে। চৌধুরী গ্রুপের মেয়েটাকেও আমাদের বেশ পছন্দ হয়েছে। তুই চাইলে আমরা আগামী সপ্তাহে কথা এগোতে পারি। আমি জানতাম বাবা এই কথাটাই বলবে, কিন্তু আমার মনের ভেতরে যে ঝড় বইছে সেটা তাদের জানা নেই। আইরা, আমার বাবার বিজনেস পার্টনার আরমান আঙ্কেলের মেয়ে। মেয়েটা দেখতে যেমন মায়াবী, তার মেজাজ ঠিক ততটাই চড়া। আমাকে দেখলে সে এমনভাবে মুখ ঘুরিয়ে নেয় যেন আমি পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর কোনো বস্তু। কিন্তু ওই জেদি মেয়েটাকেই আমি ভালোবেসে ফেলেছি। আমি কিছুক্ষণ চুপ থেকে চায়ের কাপে চুমুক দিলাম, তারপর বুক ফুলিয়ে সরাসরি বাবার চোখের দিকে তাকালাম। বাবা, তোমাদের মেয়ে খোঁজার কষ্ট করার দরকার নেই। আমি একজনকে পছন্দ করি। তোমরা যদি রাজি থাকো তবে আমি তাকেই বিয়ে করতে চাই। বলিস কি? কে সে? আমাদের জানাসনি কেন আগে? সে আর কেউ নয় বাবা, আরমান আঙ্কেলের মেয়ে আয়রা। কথাটি শোনা মাত্র বাবার হাতে চশমাটা টেবিলের ওপর পড়ে গেল। মা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। ঘরে এক নিস্তব্ধতা নেমে এলো। আমি বুঝতে পারছিলাম তারা এটা কল্পনাও করেনি, কারণ আয়রার সাথে আমার সম্পর্কটা সাপে নেউলে বললেও কম বলা হবে। তুই কি পাগল হয়েছিস তানবীর? আরমান আমার কত পুরনো বন্ধু তুই জানিস। আর আয়রা, ও তো তোকে সহ্যই করতে পারে না। গত মাসে আমাদের পার্টিতে তুই যখন ওর সাথে কথা বলতে গেলি, ও সবার সামনে তোকে এড়িয়ে চলে গেল। সেই মেয়েকে তুই বিয়ে করতে চাস? তানভীর, ও খুব জেদি মেয়ে। তাছাড়া ওর পড়াশোনা এখনও শেষ হয়নি। আরমান ভাই কি রাজি হবেন? সবচেয়ে বড় কথা, আয়রা তো তোকে দু চোখে দেখতে পারে না। জানি মা, ও আমাকে পছন্দ করে না, হয়তো ঘৃণা করে, কিন্তু আমি ওকে পছন্দ করি। ওর এই অবজ্ঞা আর রাগী চাহনিটাই আমার ভালো লাগে। অন্য কাউকে আমি নিজের পাশে কল্পনা করতে পারি না। বাবা, তুমি আরমান আঙ্কেলের সাথে কথা বলে দেখো, আমার বিশ্বাস তিনি না করবেন না। বাবা কিছুক্ষণ গম্ভীর হয়ে বসে রইলেন, তারপর হঠাৎ করেই তার মুখে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। তিনি মায়ের দিকে তাকিয়ে মাথা নাড়লেন। আসলে তানভীর খুব একটা ভুল বলেনি। আরমান আর আমার ব্যবসা যেমন একসাথে, আমাদের পরিবারও যদি এক হয়ে যায় তবে তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না। আয়রা মেয়েটা একটু রাগী হতে পারে, কিন্তু ওর মনটা খুব পরিষ্কার। আমি আরমানের সাথে আজই কথা বলবো। তোদের বাপ বেটার কাণ্ডই আলাদা। যে মেয়ে তোর সাথে ঠিকমতো কথাই বলে না, তাকে ঘরে আনার পরিকল্পনা করছিস। ঠিক আছে, দেখা যাক কপালে কি আছে। বাবা মা রাজি হয়ে গেলেন ঠিকই, কিন্তু আমি জানি আসল যুদ্ধটা এখনও বাকি। আয়রা যখন শুনবে তার অপছন্দের মানুষটির সাথে তার বিয়ে ঠিক হচ্ছে, তখন সে পুরো পৃথিবী মাথায় তুলবে। তবুও আমি হার মানতে রাজি নই। যেদি রাজকন্যাকে নিজের করে পাওয়ার লড়াইটা এবার শুরু হলো। আজ আমাদের পুরো পরিবার আরমান আঙ্কেলের বাড়িতে যাচ্ছে। বাবা সকাল থেকেই খুব উত্তেজিত, যেন নিজের বিয়ের চেয়েও বেশি উৎসাহ তার। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলগুলো ঠিক করছি। পরনে একটা হালকা নীল রঙের শার্ট, আয়রার পছন্দের রং। যদিও সে আমাকে পছন্দ করে না, কিন্তু আমি নিজেকে নিখুঁত রাখতে চাই। বুকের ভেতর এক অদ্ভুত ধুকপুকানি কাজ করছে। আয়রা যখন জানবে আমরা কেন এসেছি, তখন ওর প্রতিক্রিয়া কী হবে?
আমরা যখন তাদের বিশাল ড্রয়িং রুমে পৌঁছালাম, আরমান আঙ্কেল আর আন্টি আমাদের খুব উষ্ণ অভ্যর্থনা জানালেন। বাবা আর আরমান আঙ্কেল তো হাসাহাসি আর ব্যবসার গল্পে মেতে উঠলেন, কিন্তু আমার চোখ শুধু খুঁজছিল সেই একজনকে। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নেমে এলো আয়রা। একটা সাদা সালোয়ার কামিজ পরেছে, চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। ওকে দেখে মনে হলো যেন কোনো জেদি অস্পরা মর্তে নেমে এসেছে। আমাদের দেখে ও একটু অবাক হলো, কারণ কথা ছিল শুধু বাবা আর আঙ্কেল দেখা করবেন। পুরো পরিবার দেখে ওর কপালে সামান্য ভাঁজ পড়ল। কি ব্যাপার তানবীর সাহেব, পুরো দলবল নিয়ে আমাদের বাড়িতে হানা দিলেন কেন? কোনো নতুন ফন্দি আছে নাকি? ফন্দি তো সবসময় থাকে আয়রা, তবে আজকেরটা একটু অন্যরকম। তুমি কি জানতে না আমরা আসছি? জানলে তো আমি বাড়িতেই থাকতাম না। উফ, আপনার মুখ দেখলেই আমার দিনটা মাটি হয়ে যায়। আয়রার ঝাঁঝালো কথাগুলো শুনে আমি মনে মনে হাসলাম। ওর এই অবজ্ঞা আমার কেন যেন ভালোই লাগে। একটু পরেই আমরা সবাই ডাইনিং টেবিলে বসলাম। খাওয়া দাওয়ার মাঝখানে বাবা হঠাৎ গলা পরিষ্কার করে নিলেন। আরমান, বন্ধু হিসেবে তো অনেক বছর কাটিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি আমাদের এই সম্পর্কটাকে আত্মীয়তায় রূপান্তর করতে। হা হা হা, আমি তোমার মনের কথা বুঝতে পারছি। তানবীর আর আয়রার বিয়ের কথা বলছো তো? সত্যি বলতে আমি নিজেও এটা নিয়ে ভাবছিলাম। তানবীরের মতো ছেলে খুঁজে পাওয়া ভার। আরমান আঙ্কেলের কথা শুনে আয়রার হাত থেকে চামচটা প্লেটে পড়ে গেল। ও বিস্ফোরিত চোখে একবার আমার দিকে আরেকবার ওর বাবার দিকে তাকাচ্ছে। ওর মুখটা মুহূর্তেই লাল হয়ে উঠল রাগে। বাবা, তুমি কি বলছো এসব? এই এই তানভীরকে আমি বিয়ে করব? নেভার। তুমি জানো ও কতটা ইরিটেটিং। আয়রা, বড়দের কথার মাঝে এভাবে কথা বলতে নেই। তানবীর আমাদের পরিবারের জন্য একদম উপযুক্ত। আমি আর তোমার আঙ্কেল সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। সিদ্ধান্ত তোমরা নিতেই পারো, কিন্তু মত তো আমার থাকতে হবে। আমি এই লোককে দু চোখে সহ্য করতে পারি না। মা, তুমিও কিছু বলছো না? মা শোন, রাগ করিস না। তানভীর খুব ভালো ছেলে, তোকে খুব সুখে রাখবে। আমি চুপচাপ বসে পুরো দৃশ্যটা দেখছিলাম। আয়রার রাগ যখন চরম পর্যায়ে, ও একবার আমার দিকে তাকালো। ওর চোখে যেন আগুনের ফুলকি ঝরছে। ও আমার কাছে এগিয়ে এসে আঙ্গুল উঁচিয়ে বলল, তানভীর সাহেব, আপনি কি মনে করেছেন বাবাকে পটিয়ে আমাকে বিয়ে করে ফেলবেন আর আমি মেনে নেব? আমি আপনার জীবন অতিষ্ঠ করে দেব, লিখে রাখুন। লিখে রাখার দরকার নেই আয়রা, মনে রাখলেই হবে। আর তোমার রাগটা কিন্তু তোমাকে আরও বেশি সুন্দর করে তোলে। আয়রা কোনো কথা না বলে রাগে গজগজ করতে করতে উপরে চলে গেল। আরমান আঙ্কেল একটু লজ্জিত হলেন, কিন্তু বাবা তাকে আশ্বস্ত করলেন। সবাই যখন হাসাহাসি করছিল, আমি ভাবছিলাম পরবর্তী দিনগুলোর কথা। আয়রা যে সহজে হার মানবে না তা আমি জানি, কিন্তু তাও তো তাকে পাওয়ার জন্য সব করতে প্রস্তুত। আরমান আঙ্কেলের বাড়ি থেকে ফেরার পর থেকেই আমার ফোনে কোনো মেসেজ বা কল আসেনি, কিন্তু আমি জানতাম ঝড় আসার আগের নিস্তব্ধতা এটা। আয়রা এত সহজে হার মেনে নেওয়ার পাত্রী নয়। সে নিশ্চয়ই কোনো বড় ধরনের পরিকল্পনা করছে এই বিয়ে ভাঙার জন্য। পরদিন সকালে আমি অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক তখনই আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে মেসেজ এলো, বিকেলে কফি শপে দেখা করো, না এলে তোমার কপালে দুঃখ আছে, আয়রা। আমি হাসলাম, কারণ শিকার নিজেই শিকারি জালে ধরা দিতে চাইছে। বিকেলে কফি শপে গিয়ে দেখি আয়রা আগে থেকে বসে আছে। ওর সামনে একটা কালো কফি, আর ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে ও এখনই কাউকে চিবিয়ে খেয়ে ফেলবে। আমি গিয়ে ওর সামনের চেয়ারটায় বসলাম। কি ব্যাপার আয়রা, বিয়ের আগেই ডেটিং করার এত শখ জেগেছে জানলে তো আমি বাড়িতেই ফুল নিয়ে আসতাম। শ্যাট আপ তানভীর, একদম ফাজলামো করবে না। তোমাকে এখানে রোম্যান্টিক কথা বলার জন্য ডাকিনি। আমি সরাসরি বলছি, তুমি বাবাকে গিয়ে বলবে যে তুমি এই বিয়েতে রাজি নও। কিন্তু কেন? আমার তো কোনো সমস্যা নেই। তোমাকে বউ হিসেবে পাওয়া তো আমার সৌভাগ্য। কিন্তু আমার সমস্যা আছে। আমি তোমাকে অপছন্দ করি, ঘৃণা করি। আর শোনো, আমি জানি তুমি কেন এই বিয়েতে রাজি হয়েছো। বাবার সম্পত্তির লোভে, তাই না?
আয়রার এই কথাটা শুনে আমার হাসি পেল। বাবার আর আরমান আঙ্কেলের ব্যবসা প্রায় সমান সমান। সম্পত্তির লোভ করার কোনো প্রশ্নই আসে না। আমি জানি ও আমাকে রাগানোর চেষ্টা করছে যাতে আমি রেগে গিয়ে বিয়েটা ভেঙে দিই। তুমি যা খুশি ভাবতে পারো আয়রা, কিন্তু আমি বিয়েটা করছি কারণ আমি তোমাকে ভালোবাসি। আর তোমার রাগী মুখটা আমার প্রচণ্ড প্রিয়। ও আচ্ছা, খুব তো ভালোবাসা দেখাচ্ছ। ঠিক আছে, তাহলে দেখো এখন কি হয়। আয়রা হঠাৎ করে ওর কফির কাপটা নিজের গায়ের ওপর একটু ঢেলে দিল আর চিৎকার করে কাঁদতে শুরু করলো। কফি শপের সবাই আমাদের দিকে তাকাতে লাগলো। ও নাটকীয়ভাবে বলতে লাগলো, প্লিজ তানভীর, আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে বিয়ে করতে না চাইলে তুমি আমার গায়ে গরম কফি ঢেলে দেবে? আমি অবাক হয়ে ওর অভিনয় দেখছিলাম। ও চাচ্ছিল লোকজন জড়ো করে একটা সিন ক্রিয়েট করতে, যাতে আমার সম্মান নষ্ট হয় আর বিয়েটা ভেঙে যায়। কিন্তু আয়রা ভুলে গিয়েছিল যে এই কফি শপের মালিক আমার বাল্যবন্ধু। আমি ধীরস্থিরভাবে বসে রইলাম। তখনই কফি শপের ওয়েটার আর ম্যানেজার এগিয়ে এলো। দেখুন এই লোকটা আমার সাথে কেমন ব্যবহার করছে। আপনারা পুলিশ ডাকুন, ও আমাকে জোর করে বিয়ে করতে চায়। ম্যানেজার বলল, ম্যাম আপনি শান্ত হন। আমাদের এখানে সিসিটিভি ক্যামেরা আছে, আমরা এখনই ফুটেজ চেক করছি। যদি তানভীর স্যার আপনার গায়ে কফি ঢেলে থাকেন তবে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আয়রার মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। ও হয়তো খেয়াল করেনি যে ওর মাথার ঠিক ওপরেই একটা ক্যামেরা লাগানো আছে। ম্যানেজার ল্যাপটপ নিয়ে এসে ফুটেজটা প্লে করলো। সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে আয়রা নিজেই তার গায়ে কফি ঢালছে আর আমি শান্তভাবে বসে আছি। আমি আয়রার কানের কাছে মুখ নিয়ে বলি, কী হলো আয়রা, প্ল্যানটা তো বেশ ছিল, কিন্তু সিসিটিভির কথা ভুলে গেলে যে? এখন কি আমি পুলিশ ডাকবো? মিথ্যা অপবাদ দেওয়ার অপরাধে কিন্তু তোমার হাজতবাস হতে পারে। তুমি তুমি খুব নীচ তানভীর। তুমি আগে থেকে এটা জানতে? জানতাম না, তবে তোমাকে চিনি। এবার চুপচাপ বাড়ি যাও আর জামাটা পাল্টে নাও। আর হ্যাঁ, বিয়ের শপিংটা কিন্তু কালই করতে হবে। বাবা আর আরমান আঙ্কেল তারিখ ঠিক করে ফেলেছেন। আগামী শুক্রবার আমাদের আকদ। আয়রা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। অপমানে আর রাগে ফুঁসতে ফুঁসতে কফি শপ থেকে বেরিয়ে গেল। আমি ওর যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। আমি জানি ও সহজে দমে যাওয়ার মেয়ে নয়। সামনে হয়তো আরও বড় কোনো ঝড় আসবে, কিন্তু ওকে আমি হারতে দেব না, কারণ এই হারার মধ্যেই আমাদের দুজনের জিত লুকিয়ে আছে। গতকালের কফি শপের ঘটনার পর আমি নিশ্চিত ছিলাম যে আয়রা আজ শপিংয়ে আসার নামও নেবে না। কিন্তু অবাক করে দিয়ে সকাল সকাল আরমান আঙ্কেলের ফোন এলো যে ওরা শপিং মলের সামনে আমাদের জন্য অপেক্ষা করছে। আমি আর মা যখন সেখানে পৌঁছালাম দেখলাম আয়রা একটা গাঢ় মেরুন রঙের ড্রেস পরে দাঁড়িয়ে আছে। ওর চোখে মুখে এখনও কালকের অপমানের রেশ, কিন্তু আজও কিছুটা শান্ত। হয়তো বুঝতে পেরেছে যে পালানোর পথ বন্ধ। শপিং মলে ঢোকার পর থেকেই আয়রা আমার থেকে 2 হাত দূরত্ব বজায় রেখে হাঁটছে। মা আর আন্টি লেহেঙ্গা আর শাড়ি সেকশনে ব্যস্ত হয়ে পড়লেন। আমি আর আয়রা একটু পেছনে পড়ে গেলাম। আমি আয়রার পাশাপাশি হাঁটতে হাঁটতে বলি, কী ব্যাপার আয়রা, আজ যে বড় শান্ত? নতুন কোনো ঝড়ের প্রস্তুতি নিচ্ছ না তো? আয়রা আমার দিকে না তাকিয়েই বলে, তোমার সাথে কথা বলতেও আমার ঘেন্না লাগছে তানভীর। কালকের পর আমি বুঝে গেছি তুমি কতটা ধূর্ত। তবে মনে রেখো, জোর করে বিয়ে করা যায়, মন পাওয়া যায় না। আমি কথা বাড়ালাম না। আমরা একটা জুয়েলারির শোরুমে ঢুকলাম। মা চাইলেন আয়রার জন্য একটা ভারী নেকলেস সেট পছন্দ করতে। আয়রা অনিচ্ছা সত্ত্বেও একটা সেকশনে গিয়ে দাঁড়ালো। সেলসম্যান একের পর এক গয়না দেখাচ্ছিল, কিন্তু আয়রার কোনোটাতেই মন নেই। হঠাৎ আমার নজর গেল একটা হীরার আংটির দিকে, খুবই সাধারণ কিন্তু অভিজাত। আমি আংটিটা হাতে নিয়ে আয়রার দিকে তাকালাম। ও তখন অন্যদিকে তাকিয়ে বিরক্তি নিয়ে চুল ঠিক করছিল। আমি হুট করে ওর হাতটা ধরলাম। এই কি করছেন কি? হাত ছাড়ুন আমার। সবার সামনে অসভ্যতা করবেন না। বিয়ের শপিং করতে এসেছি আয়রা,
একটু তো অধিকার খাটাতেই পারি। দেখো তো এই আংটিটা তোমার আঙ্গুলে কেমন মানায়। আয়রা থমকে গেল। ওর চোখে রাগ থাকলেও একটা অদ্ভুত বিস্ময় কাজ করছিল। আমি ওর অনামিকায় আংটিটা পরিয়ে দিলাম, ঠিক যেন ওর জন্যই তৈরি করা হয়েছিল ওটা। হীরের উজ্জ্বলতা ওর ফর্সা আঙ্গুলে এক মায়াবী রূপ তৈরি করল। মুহূর্তের জন্য আয়রার চোখের রাগটা যেন উবে গেল। ওর নিজের হাতের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এটা এটা তো অনেক দামি, আর আমি হিরে অতটা পছন্দ করি না। দামি জিনিসটা বড় কথা নয় আয়রা, তোমাকে এতে খুব সুন্দর দেখাচ্ছে। আর তুমি যাই বলো না কেন, এই আংটিটা তোমার আঙ্গুল থেকে নামাতে মন চাইছে না আমার। আমাদের এই মুহূর্তটা বেশিক্ষণ স্থায়ী হলো না। মা আর আন্টি চলে আসায় আয়রা দ্রুত হাত সরিয়ে নিল। ওর কান দুটো লাল হয়ে গেছে, যা দেখে আমি বুঝতে পারলাম ও লজ্জা পেয়েছে, যদিও ও সেটা স্বীকার করবে না। এরপর আমরা গেলাম শাড়ি সেকশনে। মা জোরাজুরি করছিলেন আয়রা যেন লাল রঙের কোনো ভারী লেহেঙ্গা কেনে, কিন্তু আমি দেখলাম আয়রা বারবার একটা ফিরোজা রঙের জামদানির দিকে তাকাচ্ছে। মা, আয়রার জন্য ওই ফিরোজা শাড়িটা দেখো তো, লাল রঙের চেয়ে ওই রঙটাতে ওকে অনেক বেশি স্নিগ্ধ লাগবে। ঠিক আছে বাবা, তোর পছন্দই সেরা। আয়রা মা, এই শাড়িটা একটু ধরে দেখতো তোর সামনে। আয়রা অবাক হয়ে আমার দিকে তাকালো। ও নিশ্চয়ই ভাবছে আমি ওর মনের কথা জানলাম কি করে। শাড়িটা যখন ও নিজের গায়ের উপর ধরল, আয়নায় নিজেকে দেখে ও নিজেই মুগ্ধ হয়ে গেল। একটা হালকা হাসি ওর ঠোঁটের কোণে ফুটে উঠল, যেটা ও আমার চোখ থেকে লুকানোর চেষ্টা করছিল। সারাদিন শপিং শেষে যখন আমরা মলের বাইরে এলাম, সূর্য তখন ডুবো ডুবো। আমি গাড়ি থেকে নামার সময় আয়রাকে বললাম, শপিং কেমন হলো আয়রা? তোমার অপছন্দের মানুষের সাথে পুরো দিনটা কাটানোর পর কি খুব খারাপ লাগলো? দিনটা খারাপ ছিল না, কিন্তু তুমি এখনো আমার লিস্টে ভিলেন হয়েই আছো তানভীর সাহেব। তবে আংটিটা সুন্দর ছিল, থ্যাঙ্কস। আয়রা দ্রুত গাড়িতে উঠে চলে গেল। আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাসলাম। এই প্রথম ও আমাকে ধন্যবাদ দিল। আমি জানি ওর মনের শক্ত দেওয়ালটাতে ফাটল ধরতে শুরু করেছে। খুব শীঘ্রই হয়তো এই ঘৃণা ভালোবাসায় বদলে যাবে। তবে আগামীকালের বিয়ের আনুষ্ঠানিকতা কতটা শান্তিপূর্ণ হবে সেটাই এখন দেখার বিষয়। আজ সে মাহেন্দ্রক্ষণ। আমাদের বাড়ি জুড়ে উৎসবের আমেজ, চারিদিকে গাঁদা ফুলের সুবাস আর মেহমানদের কোলাহল। কিন্তু আমার মনের ভেতর এক অদ্ভুত অস্থিরতা। আজ আমার আর আয়রার বিয়ে, যাকে আমি মনে প্রাণে চেয়েছি। আমি একটা সাদা পাঞ্জাবি আর তার উপর নকশা করা কোটি পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছি, মাথায় রাজকীয় পাগড়ি। আজ আমাকে দেখে যে কেউ বলবে আমি খুব সুখী একজন বর, কিন্তু আমি জানি আমার হবু বউ ওপাশে রাগে ফুঁসছে। আমরা যখন আয়রাদের বাড়িতে পৌঁছালাম, গেটে আমাদের আটকে দিল আয়রার কাজিনরা। অনেক হম্পিতম্পি আর দরদামের পর গেট ধরার টাকা দিয়ে ভেতরে ঢুকলাম। ড্রয়িং রুমে আসর বসেছে। কাজী সাহেব খাতা খুলে তৈরি। আরমান আঙ্কেল আর আমার বাবা পাশে বসে একে অপরের সাথে খুনসুটি করছেন। তাদের দেখে মনে হচ্ছে না যে এটা কোনো গম্ভীর অনুষ্ঠান, বরং মনে হচ্ছে দুই ছোটবেলার বন্ধু অনেকদিন পর কোনো মেলায় এসেছে। আরমান, দেখলি তো, শেষমেশ তোর মেয়েকে আমার ঘরে নিয়ে যাচ্ছি। এখন থেকে আর ব্যবসার লস নিয়ে চিন্তা করতে হবে না। ঘরের লক্ষ্মী ঘরেই থাকবে। আরমান আঙ্কেল বাবার কাঁধে হাত দিয়ে বলে, তুই তো একদম ডাকাতি করলি রে। আমার এত সুন্দর মেয়েটাকে তোর এই খাটাস ছেলের হাতে তুলে দিতে হচ্ছে। তানবীর বাবা, সাবধানে থাকিস, আমার মেয়ে কিন্তু বাঘিনী। আমি শুধু হাসলাম। আরমান আঙ্কেল আর বাবার এই বন্ধুসুলভ দুষ্টুমি দেখে মনটা ভালো হয়ে গেল। ঠিক তখনই কাজী সাহেব জানালেন যে আয়রার ঘরে গিয়ে অনুমতি নিতে হবে। আমি আর বাবা চাচারা মিলে আয়রার রুমের সামনে গেলাম। রুমের দরজা আধ খোলা। ভেতরে আয়রা বসে আছে, তার সেই ফিরোজা রঙের শাড়িটা পরে। ওকে আজ অপার্থিব সুন্দর লাগছে, কিন্তু ওর মুখটা মেঘলা আকাশের মতো থমথমে। কাজী সাহেব পর্দার ওপাশ থেকে বিয়ের প্রস্তাব দিলেন। ঘর জুড়ে এক পিনপতন নীরবতা।
আয়রা উত্তর দিচ্ছে না। 1 মিনিট 2 মিনিট চলে গেল। আরমান আঙ্কেলের মুখটা একটু চিন্তিত হয়ে উঠল। আমি দরজার পাশ থেকে আয়রার দিকে তাকালাম। ও এক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে আছে, হাত দুটো শক্ত করে মুষ্টিবদ্ধ। আয়রা, রাগ করে কোনো লাভ নেই। মেহমানরা বাইরে অপেক্ষা করছেন, কবুল বলে ফেলো। তারপর সারা জীবন তো ঝগড়া করার জন্য আমি আছিই। আয়রা একবার মাথা তুলে আমার দিকে তাকালো। ওর চোখে জল চিকচিক করছে, কিন্তু সেই রাগী চাহনিটা এখনও যায়নি। ও কিছুক্ষণ চুপ থেকে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর খুব নিচু স্বরে কিন্তু স্পষ্ট গলায় বলল, কবুল। পরপর 3 বার কবুল বলার পর ঘর জুড়ে আনন্দের বন্যা বয়ে গেল। বাড়ির সবাই উচ্চস্বরে আলহামদুলিল্লাহ বলে উঠলেন। বাবা আর আরমান আঙ্কেল তো একে অপরকে জড়িয়ে ধরলেন। বাবা পকেট থেকে একটা বড় নোটের বান্ডিল বের করে কাজী সাহেব আর আশেপাশের বাচ্চাদের হাতে দিতে লাগলেন। আরমান, আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে। চল এবার মিষ্টি মুখ করি। আমার ছেলের বউ আজ থেকে আমাদের বাড়ির মধ্যমণি। সবাই যখন মিষ্টি আর নাস্তা নিয়ে ব্যস্ত, আমি সুযোগ বুঝে আয়রার একটু কাছে গেলাম। ও তখনও ওভাবেই বসে আছে। আমি ওর হাতে আলতো করে স্পর্শ করলাম। একদম ছোবে না আমাকে। বিয়ে হয়েছে বলে ভেবো না আমি সব ভুলে গেছি। এখন থেকে তোমার আসল নরক যন্ত্রণা শুরু হবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। নরক যদি তোমার মতো সুন্দর হয় আয়রা, তবে আমি সেখানেই থাকতে রাজি। এখন চলো, বাড়ির সবাই অপেক্ষা করছে। নতুন জীবনের প্রথম ধাপটা অন্তত হাসি দিয়ে শুরু করি। আয়রা কোনো উত্তর দিল না, কিন্তু ও যখন উঠে দাঁড়ালো দেখলাম ওর পায়ে সেই নুপুরটা যেটা আমি ওকে গিফট পাঠিয়েছিলাম। ও মুখটা ফিরিয়ে নিলেও ওর কাজগুলো আমাকে জানান দিচ্ছিল এই যুদ্ধটা কেবল শুরু হয়েছে, আর এই যুদ্ধে হারলেও আমারই জিত। ফুলের গন্ধে মোমো করছে পুরো ঘরটা। বাসর ঘরটা মা আর ছোট বোন মিলে খুব সুন্দর করে সাজিয়েছে। সাদা গোলাপ আর রজনীগন্ধার স্তূপের মাঝখানে আয়রা বসে আছে। ওর ঘোমটাটা টানা, কিন্তু আমি জানি ওই কাপড়ের আড়ালে একটা আগ্নেয়গিরি অপেক্ষা করছে। আমি দরজাটা আটকে ধীর পায়ে ওর দিকে এগিয়ে গেলাম। খাটের এক কোণে বসতেই আয়রা ঝটকা দিয়ে ঘোমটাটা সরিয়ে আমার দিকে ফিরল। খবরদার তানভীর, একদম কাছে আসার চেষ্টা করবে না। আমি এই বিয়েটা শুধু বাবার সম্মানের খাতিরে করেছি। তার মানে এই নয় যে আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি। তুমি ওই সোফায় গিয়ে ঘুমাও। আমি কোনো কথা বললাম না, শুধু একটা রহস্যময় হাসি নিয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। আয়রা আমার শান্ত ভাব দেখে আরও বেশি রেগে গেল। ও খাট থেকে নেমে দাঁড়ালো। তুমি কি কানে শুনতে পাও না? আমি বললাম সোফায় যাও। তুমি কি মনে করেছো বাসর ঘরে আমি তোমার জন্য দুধের গ্লাস নিয়ে বসে থাকবো আর তুমি রোমান্টিক ডায়লগ মারবে? অসম্ভব। আয়রা, তুমি কি জানো তোমাকে রেগে গেলে ঠিক কতটুকু সুন্দর লাগে? এই যে তোমার নাকের ডগাটা লাল হয়ে গেছে, এটা দেখার জন্যই তো আমি এত আয়োজন করেছি। আমি উঠে দাঁড়ালাম আর ওর দিকে এক পা এগোলাম। আয়রা পিছিয়ে গিয়ে দেওয়ালের সাথে ঠেকে গেল। ওর চোখে এবার রাগের বদলে কিছুটা ভয়ের আভাস, কিন্তু ও সেটা আড়াল করার চেষ্টা করছে। তানভীর, ফাজলামো করো না, আমি কিন্তু চিৎকার করব। আমি আয়রার খুব কাছে গিয়ে ওর 2 পাশের দেওয়ালে হাত রাখলাম। চিৎকার করো, সবাই ভাববে নতুন বোধ হয় বরের সাথে খুনসুটি করছে। আর শোনো আয়রা, তুমি আমাকে নরক যন্ত্রণা দেবে বলেছিলে না? আমি তো সেই যন্ত্রণার অপেক্ষায় আছি, কিন্তু তার আগে একটা কথা। আমি ওর কানের খুব কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, আজকের রাতটা তোমার জেদ দেখানোর নয়, আজকের রাতটা আমার ভালোবাসার কাছে তোমার হেরে যাওয়া। আয়রা থমকে গেল, ওর নিঃশ্বাস দ্রুত বইছে। আমি ওর চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরলাম। ওর বিদ্রোহী চোখ দুটো এখন নিচের দিকে নামানো। তুমি তুমি খুব খারাপ। নিজের জেদ পূরণ করার জন্য আমাকে এভাবে আটকে দিলে। আমি ওর কপালে আলতো করে চুমু খেয়ে বলি, এটা জেদ নয় আয়রা, এটা অধিকার। আর এই অধিকার আমি আদায় করতে জানি।
তুমি সারা জীবন আমার ওপর রাগ করে থাকতে পারো, কিন্তু আমার ভালোবাসা থেকে নিজেকে আড়াল করতে পারবে না। আমি আলতো করে ওর হাতের আঙ্গুলে সেই হীরের আংটিটা ছুঁয়ে দিলাম। আয়রা এখন বাধা দিল না। ওর শরীরের জড়তা ধীরে ধীরে কেটে যাচ্ছে। আমি ওর কাঁধের ওপর মাথা রাখলাম। একটা দীর্ঘশ্বাস ছেড়ে আয়রা ওর ছোট ছোট হাত দুটো দিয়ে আমার পাঞ্জাবিটা খামচে ধরল। ওর এই নীরব আত্মসমর্পণই বলে দিচ্ছিল ঘৃণাটা আসলে অনেক আগেই ভালোবাসার চোরাবালিতে তলিয়ে গেছে। বাইরে তখন রাত বাড়ছে। ঝিঝি পোকার ডাক ছাপিয়ে আমাদের হৃদস্পন্দন এক সুতোয় মিলে যাচ্ছে। আয়রা মুখ তুলে আমার দিকে তাকালো। ওর চোখে এখন আর আগুন নেই, আছে এক মায়াবী স্নিগ্ধতা। আমি ওকে পাজাকলা করে কোলে তুলে নিয়ে খাটের দিকে এগোলাম। আয়রা আমার বুকে মুখ লুকিয়ে বলে, তানভীর, আমি এখনো তোমাকে ক্ষমা করিনি কিন্তু। জানি তো, আর সেই ক্ষমা না পাওয়ার জন্যই তো বাকি জীবনটা তোমার সাথে কাটাতে চাই। তোমাকে রাগানো আর তারপর মানানোর এই খেলাটাই তো আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। জানালার ওপাশ দিয়ে চাঁদের আলো এসে আমাদের ওপর পড়ল। বাবার বিজনেস পার্টনারের সেই জেদি মেয়েটি এখন শুধুই আমার অর্ধাঙ্গিনী। এক নতুন গল্পের শুরু হলো আমাদের, যেখানে ঘৃণা হারিয়ে গেল ভালোবাসার অতল গহ্বরে। তো দর্শক, আমরা আজকের গল্পটির থেকে এখানেই বিদায় নিচ্ছি। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।